রাজধানীর চকবাজারে ভয়াবহ আগুনের ঘটনায় বাড়ছে মৃত্যুর মিছিল। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৭০। নিয়ন্ত্রণে আসলেও ধার্য পদার্থের কারণে জ্বলছে আগুন। ও ভাই, আমার দোনো বাকি জানাই, আমি সাই আছি মেডিকেলে। নাই। চকবাজারে আগুনের ঘটনায় হারানো স্বজনদের খোঁজে মানুষের আর্তনাদ। দগ্ধ আহত অনেকে ঢাকা মেডিকেলে ভর্তি। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের শহীদ মিনারে সর্বস্তরের মানুষ। সময় সংবাদের সঙ্গে আছি আমি মহিউদ্দিন মধু। শুরুতে রাজধানীর চকবাজারের ভয়াবহ আগুনের খবর। রাজধানীর চকবাজারের চুরিহাট্টায় আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আহত হয়েছেন অগণিত মানুষ। ফায়ার সার্ভিস বলছে, বিপজ্জনক ও ধার্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে তাদের। ৯ ঘন্টায় ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের চেষ্টায় এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। এদিকে বিমান বাহিনীর 2টি হেলিকপ্টার আকাশ থেকে পানি ছড়িয়ে আগুন নেভানোর কাজ করছে বলে জানিয়েছে আইএসপিআর। দগ্ধ ও আহত অনেককে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তোহা খান তামিম। বুধবার রাত তখন 10টা। অন্যান্য দিনের মতোই রাজধানীর চকবাজারের চুরিহাট্টা জামি মসজিদের গলিতে লেগে আছে যানজট। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হঠাৎ করেই বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। মসজিদের পাশের ওয়াহেদ ভবন থেকে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বেশ কয়েকটি বাসাবাড়ি সহ নন্দকুমার দত্ত সড়কে থাকা কয়েকটি খাবার হোটেলে। একই সাথে যানজটে আটকে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। 4তলা আবাসিক ওই ভবনটির নিচতলায় কেমিক্যালের গুদাম থাকায় আগুনের ভয়াবহতা দ্রুত বাড়তে থাকে। একের পর এক বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। প্রচুর জ্যাম ছিল, আমার গাড়ি ব্রেক করেছিল। হঠাৎ এমন বিকট শব্দ আইলো, আর মনে করেন এখানে আগুন জ্বলে গেল। গাড়ির যে গ্যাস সিলিন্ডার সূত্রপাত এবং সূত্রপাতের পরে চুরিহাট্টা মসজিদ সংলগ্ন ওয়াহেদ ভবনে ভয়াবহ আগুনের দৃশ্যপাত। এই ওয়াহেদ ভবনের নিচে সেখানে হোটেল ছিল, কেমিক্যালের দোকান ছিল। আগুনের খবর পেয়ে দ্রুত ছুটে যায় ফায়ার সার্ভিসের প্রায় 37টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি শুরু করে আটকা পড়াদের উদ্ধার কাজ। সরিয়ে নেওয়া হয় আশপাশের ভবনের বাসিন্দাদের। কিন্তু এলাকার সড়ক শুরু হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীদের বেশ বেগ পেতে হয় উদ্ধার তৎপরতায়। আগুনের জন্য হ্যাজার্ড ম্যাটেরিয়াল, সবচেয়ে ডেঞ্জারাস ম্যাটেরিয়াল, সেই ডেঞ্জারাস ম্যাটেরিয়াল নিয়ে আমরা কিন্তু ফেস করতেছি, ফায়ার ফাইটিং করতেছি। সেই জন্য আমাদের যে আগাচ্ছি, অনেক টেকনিক এবং টেকনিক্স নিয়ে আমরা আগাচ্ছি। এর আগে 2010 সালে পুরান ঢাকার নিমতলিতে প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 124 জন মারা যান। এরপর থেকেই ওই এলাকা থেকে কেমিক্যাল গুদাম উচ্ছেদের জোর দাবি উঠলেও আজও তা কার্যকর হয়নি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। বাপ্পি, হ্যালো 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 আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা? আমরা যেখানে আগুনটি লেগেছে তার পার্শ্ববর্তী শাহী মসজিদ। এই ভাই, শাহী মসজিদ তো, তাই না? দর্শক, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ধ্বংসযজ্ঞ হয়ে গিয়েছে গত রাতে। তার ছোপ পড়ে আছে প্রতিটি বিল্ডিং এ, রাস্তায়, আনাচে কানাচে সর্বত্র। আমরা এই যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই চকবাজারে আগুন যেখানে লেগেছে যে ভবনগুলোতে, তার পার্শ্ববর্তী শাহী মসজিদের উপরে রয়েছে আর কি। এই উপর থেকে দেখা যাচ্ছে যে আসলে কি ধ্বংসলীলা বয়ে গিয়েছে গত রাতে। এবং এই যে
ধ্বংসযজ্ঞ, এই ধ্বংসযজ্ঞর যদি আমরা একটু উপর থেকে দেখতে পাচ্ছি পুরো বিষয়টি, কিন্তু আমরা যখন নিচে ছিলাম তখন কিন্তু আমরা বারবারই কিন্তু বলে বোঝানোর চেষ্টা করেছি যে এই যে আগুনের ঘটনায় কিন্তু এটি কিন্তু আমি যদি এটাকে নিছক একটি আগুন বলতে কিন্তু আমি নিজে বলতে রাজি না, কারণ আমি নিজে এখানে সেই গভীর রাত থেকে কিন্তু এই সকাল পর্যন্ত আমরা এখানে আছি। এখানে আসার পর আমরা যেমনটা দেখতে পেয়েছি যে এই যে সড়ক দেখতে পাচ্ছেন দর্শক, এখানে কিন্তু একটি 3 রাস্তার মোড় রয়েছে। আমি যদি একটু এটাকে ডিটেইল বলি সেক্ষেত্রে বলতে হয় যে চকবাজারের চুড়িহাট্টা এবং হচ্ছে উর্দু রোড এবং ডালপট্টি, এই 3টি সড়কের মোড়েই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবং এই যে সড়কে আপনারা হয়তো দর্শক সকাল থেকে আমরা বারবারই বলেছি, আমি নিজেও বারবার বলেছি যে সড়কে যত যানবাহন ছিল সেই যানবাহনগুলো কিন্তু সেই সড়কেই পড়ে আছে এবং এই যানবাহনগুলো সরিয়ে সরিয়ে কিন্তু মরদেহ বের করা হয়েছে। অর্থাৎ যখন আগুন লাগে, সেই আগুন লাগার পরে এই যানবাহন থেকে যে যানবাহনের চালক একই সঙ্গে যানবাহনে যারা আরোহী ছিলেন তারা নিরাপদে এখান থেকে সরে যেতে পারেননি। এর কারণ কিন্তু একটাই, সেটা কিন্তু এই যে এটি কিন্তু কোনো নিছক সামান্য কোনো অগ্নিকাণ্ড নয়, এটি বড় ধরনের একটি বিস্ফোরণ ঘটেছে এবং সেই বিস্ফোরণে আশপাশে যারা ছিলেন তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহত হয়েছেন। একই সঙ্গে নিহতের সংখ্যাও কিন্তু অনেক বেশি। আমি যদি ভুল না করি সেক্ষেত্রে এখন পর্যন্ত আমার জানা মতে 70টি মরদেহ পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এবং সেই মরদেহের অবস্থা কিন্তু একদমই খারাপ, খুবই বাজে অবস্থা। আমরা মরদেহগুলো যখন এখান থেকে একে একে বের করা হয় তখন আমরা দেখেছি, শুধু বের করা হয় তখন দেখেছি তা কিন্তু নয়, আমরা এমনও হয়েছে একদম মরদেহের কাছেও চলে গিয়েছি, কারণ আমরা এই সড়ক পথ দিয়ে যখন ঢুকছিলাম তখন কিন্তু এই যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনের যে চালক বা আরোহী যারা রয়েছে তাদের মরদেহ কিন্তু ওই যানবাহনের সঙ্গেই ছিল এবং মরদেহ কিন্তু প্রথমে বোঝাই যায়নি যে ওটি মরদেহ, একদম কালো হয়ে ছাই হয়ে গিয়েছে। সেই মরদেহ কিন্তু একে একে করে বের করার চেষ্টা করেছে ফায়ার সার্ভিস। ইতিমধ্যে 70টি মরদেহ বের করা হয়েছে এবং সেই মরদেহ কিন্তু অধিকাংশই শনাক্ত করা যাবে না, এমন একটি অবস্থা। আমরা ধারণা করছি যে ডিএনএ টেস্ট ছাড়া অধিকাংশ মরদেহ শনাক্ত করতে পারবে না তাদের পরিবার পরিজন এবং এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা কিন্তু সেই তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আগুন নেভানোর কাজ শেষ হয়েছে, আগুন পরবর্তী যে ধোঁয়া, সেই ধোঁয়ার সঙ্গেও কিন্তু লড়াই করে ফায়ার সার্ভিস মোটামুটি জয়লাভ করেছে আগুনের সঙ্গে, সেই ধোঁয়ার সঙ্গে। এখন কিন্তু তাদের কাজ একটাই, তারা চেষ্টা করছেন এই আগুনের ভেতরে আগুন লাগার পরে এবং আগুনের এই ধ্বংসযজ্ঞের পরে প্রত্যেকটা বাসা বাড়িতে যে আসবাবপত্র রয়েছে, যে কেমিক্যাল রয়েছে এবং একই সঙ্গে পুরো এই ভবনগুলো কিন্তু অনেক ভবনের আমরা দেয়াল দেখতে পাচ্ছি ধসে গিয়েছে। অর্থাৎ এই যে ইট সুরকির ফাঁকে ফাঁকে যদি কোনো মরদেহ থাকে, কোনো দেহ বা শেষ থাকে, সেগুলো খুঁজে খুঁজে বের করার যে প্রাণান্তর চেষ্টা, সেটি কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন। আমি একটু পুরনো কথায় আবারও ফিরতে চাই। এই পুরনো কথা কিন্তু বারবারই উঠে এসেছে এখানকার মানুষের মুখে কিন্তু একটা কথাই আমরা শুনছি, 2010-এ ছিল নিমতলী আর এখন 2019-এ চকবাজার ট্র্যাজেডি। মানুষের মুখে মুখে কিন্তু এখন আমরা এই একটা কথাই শুনছি। মানুষ বলছেন যে কেন বারবার এই প্রাণহানি ঘটবে, কেন বারবার প্রাণ দিতে হবে সাধারণ মানুষকে, কেনই বা সচেতন হবেন না, একই সঙ্গে কর্তৃপক্ষ কেনই কঠোর ব্যবস্থা নিতে পারবেন না। আমরা একটা বিষয় অবাক করার মতো, আমরা এখানে এসে বেশ কিছু বাড়ি দেখতে পেয়েছি যেসব বাড়িতে আগুন লাগেনি, কিন্তু সেই বাড়িগুলো থেকে বিভিন্ন ধরনের কেমিক্যাল ফেলে দেওয়া হয়েছে, তারা আগেই কেমিক্যাল ফেলে দিয়েছেন যাতে আগুনে তারা দগ্ধ না হন। একই সঙ্গে দর্শক, আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন একটি ভবন, যে ভবনের কোনো কিছুই ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু ভবনের উপরে যে পানির ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্ক একদম আগুনে গলে গিয়েছে। অর্থাৎ এই আগুনের ভয়াবহতা কতটুকু ছিল সেটি কিন্তু এখানেই আন্দাজ করা যায়। এই যে ভবনটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এই ভবনটি কিন্তু একটুও ক্ষতিগ্রস্ত হয়নি, শুধুমাত্র এই ভবনের যে পানির ট্যাঙ্ক সেটি কিন্তু গলে গিয়েছে। এইরকম ক্ষত বিক্ষত চিহ্ন নিয়ে এখন দাঁড়িয়ে আছে অসহায়ের মতো চকবাজার।
এই চকবাজারের অবস্থা কিন্তু এখন খুবই ভয়াবহ এবং আমরা আশা করছি এই যে দুর্যোগ, এই দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হবে এবং একই সঙ্গে হচ্ছে কর্তৃপক্ষ সরকারের পক্ষ থেকে যারা আহত এবং নিহতদের পরিবার এবং আহতদেরকে সহায়তা দেওয়া হবে এবং সেই আশ্বাসও কিন্তু ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। একই সঙ্গে এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ ছিলেন রাতেই এবং একদম ফজরের আগ মুহূর্তে এসেছিলেন এখানকার স্থানীয় সংসদ সদস্য হাজি সেলিম। তারা কিন্তু সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। এই ছিল এই মুহূর্তে আগুন পরবর্তী যে এখনকার অবস্থা তার সব শেষ। চকবাজার ঘটনাস্থল থেকে আমাদের রিপোর্টার সহকর্মী রাশেদ বাপ্পি জানাচ্ছিলেন সবশেষ খবরাখবর। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। চকবাজারে ঘটনাস্থলে ধার্য পদার্থ অনেকগুলো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি। ঘটনাস্থল পরিদর্শন করে একথা জানান তিনি। এখানে প্রচুর কেমিক্যাল গোডাউন রয়েছে আশেপাশে এবং যেই সকল বিল্ডিংয়ে অ্যাডজেসেন্ট বিল্ডিংগুলোতে কেমিক্যাল গোডাউন রয়ে গেছে। এখানে কেমিক্যালের বিভিন্ন উৎপাতি তৈরি হয় বলে আমরা দেখতে পেলাম। একটি গাড়িতে এখানে পিকআপে অনেকগুলো গ্যাস সিলিন্ডার ছিল যেগুলো এখানে এসেছিল বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট এবং অন্যান্য জায়গায় ডেলিভারি দেওয়ার জন্য। এই সকল কারণেই কিন্তু আগুনটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। চকবাজারের আগুনে নিহত আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে সরকার। ঘটনা খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা জানান তিনি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ব্যাপারে অবশ্যই সরকার ব্যবস্থা নেবে। এইসব মানবিক দিক শেখ হাসিনা সরকার সবসময় দেখিয়ে আসছে, এখনও দেখাবে। সরকারের অবস্থান এখানে অত্যন্ত কঠোর। সরকার যা যা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। সময় সংবাদে আরো থাকছে। চকবাজারে আগুনের ঘটনায় বিএনপির শোক। সরকারের দায়িত্বজ্ঞানহীনতার কারণেই প্রাণ হারাচ্ছে মানুষ, অভিযোগ মির্জা ফখরুলের। এদিকে নিখোঁজ আর নিহতদের খোঁজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করিডোরে করিডোরে ঘুরছেন তাদের স্বজনরা। অনেকেই আপনজনকে খুঁজে পেয়ে আশায় বুক বাঁধছেন, আবার অনেকেই আহত নিহত কোনো তালিকাতেই খুঁজে পাননি স্বজনদের। দগ্ধ ও আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। স্বজনদের আহাজারিতে ক্রমেই ভারী হয়ে উঠছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা। বুধবার রাতে রাজধানীর চকবাজার এলাকায় আগুনের ঘটনার পর হাসপাতালে নিয়ে আসা শুরু হয় দগ্ধ ও আহতদের। মর্গে রাখা হয় নিহতদের মরদেহ। আমার ভাইকে আর কোনো যোগাযোগ করা কোনো কিছু পেলাম না। ফোন আসলে সুইচ অফ, সব অফ ছিল, এখন কোনোটাই নাই। আমার বাবু, আমার ভাই, এখন আমি এতিম হয়ে গেছি। হাসপাতালের বাইরে টাঙিয়ে দেওয়া আহতদের তালিকায় প্রিয়জনের নামটি না দেখে অনেকেই ঘুরছেন হন্য হয়ে, ধর্ণা দিচ্ছেন মর্গে। আমার আত্মীয় এখন খোঁজ করে পাইতেছি না। মাসুদ রানা বলছে, একজনে বলছে আর কি যে এখানে আছে, এখন খোঁজ করে পাইতেছি না। বিভিন্ন হাসপাতালে গিয়েছি, ঢাকা মেডিকেলে 3-4 ঘন্টা থেকে অপেক্ষা করে আমরা খোঁজ খবর নিচ্ছি। লিস্টে তাদের নাম দেখি নাই, বা যারা আসছে তাদেরকেও দেখছি, পরিদর্শন করছি, কিন্তু পাই নাই। মাহবুবুর রহমান রাজু বিয়ে করছে আজকে 1 সপ্তাহ আগে। রাজুর বয়স 24 বছর আর রানার বয়স 35 প্রায়। একটা বাইক শুধু। একজন 3 তলা থেকে লাফ দিছে, তার পা ভেঙে গেছে, সে এখানে আছে। আমাদের আরো 10-15 জন লোক এখানে ব্যাচেলার স্টাফ থাকে, চকের দোকানদার, এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন 9 জন। একজনকে ভর্তি করানো হয়েছে আইসিইউতে। স্পেস হাই কেয়ার সেন্টারে আমরা তাদের বাকি ট্রিটমেন্টগুলো চলতে থাকবে যারা বার্নের আছে। এখন যদি নতুন আরো কোনো রোগী আসে, আমরা সেই জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা আশা করছি যে কোনো পরিস্থিতি মোকাবেলার সামর্থ্য আমাদের রয়েছে। ইমার্জেন্সিতে আসা বেশ কয়েকজন রোগী চিকিৎসা নিয়ে চলে গেছেন, আর কয়েকজন এখনো চিকিৎসা নিচ্ছেন। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আগুনে দগ্ধ ও আহত অনেককে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাশেদ লিমন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। লিমন,
মধু, বেলা যত বাড়ছে এখানে কিন্তু স্বজনদের আহাজারিও তত বাড়ছে। স্বজনরা আসছেন এখানে। মোট 70 জনের যে মৃতের খবর ফায়ার সার্ভিস নিশ্চিত করলো। এখানে কিন্তু আমরা দেখেছি যে এখন পর্যন্ত 67টি মৃতদেহ এসে পৌঁছেছে এবং 67টি মৃতদেহের মধ্যে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে 11টি এবং বাকিগুলো কিন্তু এই ঢাকা মেডিকেলের যে মূল মর্গ সেখানে রাখা হয়েছে এবং সেখানে 3টি রুমে আসলে এই মর্গগুলো লাশগুলো ভাগ করে রাখা হয়েছে এবং স্বজনরা আসলে যারা আসছেন তারা চেষ্টা করছেন আসলে সেই মরদেহগুলো শনাক্ত করতে এবং আমরা দেখেছি যে মরদেহগুলোর যে বিভৎস অবস্থা অধিকাংশই কিন্তু বলতে গেলে পুরে কয়লা হয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই শনাক্ত করতে কিন্তু তার স্বজনদের খুব বেগ পেতে হয়েছে। চেহারা দেখে বা যে মৃতদেহের অবয়ব দেখে আসলে ওভাবে শনাক্ত করাটা একটু কঠিন। তারা কিন্তু আসলে কারো পরনে হয়তো বা পোশাকগুলো পুড়ে গেছে, তারপরও যে পোশাক কিংবা পরনের বেল্ট বা অন্যান্য কারো হাতের আংটি এ ধরনের আনুষঙ্গিক জিনিসগুলো দেখে তারা আসলে শনাক্ত করার চেষ্টা করেছে এবং এই পাশে কিন্তু মর্গের ঠিক আগেই এই পাশে পুলিশ একটি সেল খুলেছে। এখানে কিন্তু আসলে যারা মরদেহগুলো শনাক্ত করতে পারছে তাদের নাম ঠিকানা লিপিবদ্ধ করা হয়েছে এবং এই পর্যন্ত আমরা যতদূর জেনেছি যে 22টি মৃতদেহ তাদের স্বজনরা শনাক্ত করতে পেরেছে এবং সেগুলো আসলে লিপিবদ্ধ করা হচ্ছে। পরে তাদের নাম ঠিকানা নিয়ে নেওয়া হচ্ছে এবং এর পরে এখনো পর্যন্ত কিন্তু হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়নি, যদিও যারা আসলে এই তাদের মরদেহগুলো চিহ্নিত করতে পেরেছেন তারা কিন্তু আসলে উদ্বেগের সাথে অপেক্ষা করছেন কখন এই হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। কিন্তু স্বাভাবিকভাবেই একসঙ্গে এতগুলো লাশ এগুলো আসলে একটি প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসে তারপরে সেগুলো হস্তান্তর করা একটু সময়সাধ্য ব্যাপার, যে কারণেই আর কি একটু দেরি হচ্ছে। তারপরও কর্তৃপক্ষ আমাদের যেটি জানিয়েছে নির্ধারিত আসলে সময় দিতে না পারলেও তারা বলছে তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব এই মরদেহগুলো যেগুলো শনাক্ত হয়েছে সেগুলো একটি প্রক্রিয়ার মাধ্যমে আর তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এবং আমরা যেটা দেখেছি যে এখানে লাশগুলো মরদেহগুলো যেগুলো এসেছে এগুলো কিন্তু স্বজনরা কিন্তু এখানে আসছেন এবং বেশ কয়েকটি এর অধিকাংশই কিন্তু আসলে দেখেছি যে ওইখানটায় যেখানটায় মূল অগ্নিকাণ্ডের সূত্রপাত সেখানটা বা তার আশেপাশের যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে দোকানের কেউ মালিক বা কেউ দোকানে কাজ করতেন, দোকানের কর্মচারী এই ধরনের এবং ওখানে একটা ফার্মেসি ছিল ঠিক বিস্ফোরণটা যেখানে হয় সেখানে এবং সেই ফার্মেসির মালিক বা ফার্মেসিতে যারা ওষুধ কিনতে এসেছে এমন আমরা দেখেছি বেশ 2টি পরিবার যারা এখানে ওষুধ কিনতে এসেছিলেন এবং সেই তখনই আসলে এই যে অগ্নিকাণ্ডের যে ভয়াবহতা যে বিস্ফোরণের সূত্রপাতে এই অগ্নিকাণ্ড হয়েছে সেই বিস্ফোরণটি হয় এবং যে কারণে আমি দেখেছি আমরা আসলে যে মরদেহগুলোর যে বিভৎস অবস্থা স্বাভাবিকভাবেই স্বজনরা এই একে তো স্বজন হারানোর ধাক্কা, দ্বিতীয়ত তারা যখন পরবর্তীতে লাশটা দেখছেন তখন কিন্তু আসলে তাদের যে কান্না বা তাদের যে কষ্ট সেটি কিন্তু আরো কয়েক গুণে বেড়ে যাচ্ছে। মোট কথা বলতে গেলে আসলে বেলা বাড়ার সাথে সাথে এই স্বজনের যে আর্তনাদে ধীরে ধীরে আর ক্রমেই আরো ভারী হয়ে উঠছে এই ঢাকা মেডিকেলের মর্গের এলাকা। তো এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে মধু। জানালো জাতি। 21-এর প্রথম প্রহরে পুরো জাতির পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপরই শহীদ মিনারে ঢল নামে শ্রদ্ধা জানাতে আসা সমাজের বিভিন্ন স্তরের মানুষের। জীবন বিলিয়ে দিয়ে যারা প্রতিষ্ঠা করেছিল মাতৃভাষার মর্যাদা সেই সব মহাত্মাদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। জাতির যে বীর সন্তানদের রক্তে শৃঙ্খল মুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা আর মায়ের ভাষা বাংলা, বীর সেই সৈনিকদের অবদান ও সংগ্রামের দিনগুলোকে স্মরণ করল বাংলাদেশ। কৃতজ্ঞতার অর্ঘ্য নিবেদন করল বিনম্র শ্রদ্ধায়। আর তাই 21-এর প্রথম প্রহরে জেগে উঠেছিল কেন্দ্রীয় শহীদ মিনার।
পুরো জাতির পক্ষে ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ বেদিমূলে কিছু সময় নীরবতায় রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান শ্রদ্ধা জানান ভাষার কারিগরদের। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে পাশে নিয়ে শহীদ বেদিতে ফুল দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর ভাষার মর্যাদার প্রশ্নে আপোষহীন সেই সব ত্যাগী আত্মার প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার, সংসদে বিরোধী দলীয় নেতা এবং কূটনীতিকরা। আরও শ্রদ্ধা জানানো হয় ৩ বাহিনীর প্রধান, রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষ হলে ফুলেল ভালোবাসা জানাতে সর্বস্তরের জনতার পদভারে মুখর হয়ে ওঠে স্মৃতির মিনার। বাহারি ফুলের পুষ্পার্ঘ্য অর্পণে বেদিমূলে ভিড় করেন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা। ঐক্যের ২১ ধ্বনিত হয় মুক্তির জয়গানে। ২১ মানেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, যাবতীয় সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠে শুভবোধের অঙ্গীকার। ২১ মানেই আপন অধিকারের প্রশ্নে আপোষহীন থাকা। ২১-এর এই চিরজাগরুক স্বপ্ন জাগরুক রাখবে বাংলাদেশকে। মায়ের ভাষার প্রতিষ্ঠাতাদের রক্ত যুগে যুগে সমগ্র জনের মাঝে সঞ্চার করে যাবে দুর্বার গতিতে এগিয়ে চলার অদম্য প্রেরণা। দেবাশিস রায়, সময় সংবাদ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। সময় সংবাদ আরও থাকছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে ঢাকার চকবাজারের ভয়াবহ আগুন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রধান শিরোনাম চকবাজার। দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের কারণেই বিভিন্নভাবে মানুষ প্রাণ হারাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। এ সময় চকবাজারের আগুনের ঘটনায় শোক জানান মির্জা ফখরুল। কাণ্ড সংঘটিত হয়েছে, সেগুলি কাণ্ডে যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক জানাচ্ছি, সমবেদনা জানাচ্ছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে ৫২ ভাষা আন্দোলনের শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করছি। সরকারের ব্যর্থতা তো সর্বক্ষেত্রে আছে এবং এই ক্ষেত্রে মানুষের জীবন রক্ষা করার ক্ষেত্রে সর্ববেশি আছে। আজকে সব জায়গাতেই দেখা যাচ্ছে মানুষ জীবন হারাচ্ছে এই সরকারের আপনার দায়িত্ব জ্ঞানহীনতার জন্য এবং তাদের অব্যবস্থার কারণে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এই মুহূর্তে রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, এই মুহূর্তে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর, সেই চত্বরে আমরা অবস্থান করছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর ইতিমধ্যেই ফুলে ফুলে ভরে উঠেছে। 1947 সালের পর থেকে যে আন্দোলন দানা বেঁধেছিল মায়ের মুখের বুলি রক্ষার জন্য, সেই মায়ের মুখের বুলি রক্ষার লড়াইয়ে যারা আত্মদান করেছিলেন 1952 সালের 21শে ফেব্রুয়ারি, রফিক, শফিক, জব্বার সহ যারা জীবন দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন বাংলা মায়ের ভাষাকে রক্ষা করবার জন্য, তাদের স্মরণে তাদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে মানুষের ঢল নামতে শুরু করে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা এখানে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এখনও কিন্তু এই ঢল আছে, এখনও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে আসছেন এবং ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই টাউন হল চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অনেকেই অপেক্ষা করছেন, ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, আজকের এই যে চিত্রটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেকেই কালো ব্যাজ ধারণ করেছেন, কালো পোশাক পরেছেন, কালো জামা কাপড় পরেছেন, কালো শাড়ি পরেছেন। তারা কিন্তু এক ধরনের শোকের আবেশ কিন্তু এখানে আছে। এবং এর পাশেই একটি এই শহীদদের স্মরণে এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। স্থানীয় সাংস্কৃতিক
সাংস্কৃতিক সংগঠন সাউন্ড টাচ পরিবারের পক্ষ থেকে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। আপনাকে একটু বলে রাখতে চাই, আমরা আজকে অভিভাবকদের সাথে কথা বলেছি, শিক্ষকদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে সেদিন রফিক, শফিক, বরকত, জব্বাররা নিজেদের ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তারা গোটা দেশ এবং দেশের মায়েদের যে ভাষা, মায়ের মুখের ভাষা রক্ষার জন্য তারা নিশ্চিত মৃত্যু জেনেও সেদিন 144 ধারা ভঙ্গ করে পুলিশের বন্দুকের সামনে দাঁড়িয়েছিল। কিন্তু এখন এই ঠিক আমাদের নতুন প্রজন্মকেও সামাজিক দায়বদ্ধতার জায়গাটি রাখতে হবে, সেই কথাই কিন্তু বলেছেন অভিভাবক এবং শিক্ষকরা এবং এখানে আসা শ্রদ্ধা জানাতে আসা মানুষজন। তো এই ছিল রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ। আবারও চলে যাচ্ছে চকবাজারের অগ্নিকাণ্ডের খবরে। ঘটনাস্থলে আছেন রাশেদ বাপ্পি এবং ঢাকা মেডিকেলে আছেন রিপোর্টার শাহিরা জামান দ্বীপ। প্রথমে যাচ্ছে রাশেদ বাপ্পির কাছে। বাপ্পি, মধু, জীবন কি এতই ঠুনকো? আগুন লাগবে আর পুড়ে ছাই হয়ে যাওয়া 70টি মরদেহ ইতিমধ্যে ঢাকা মেডিকেলে মর্গে পৌঁছে গেছে। এর দায়ভার কে নেবেন? আসলে এই প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যাবে না। আমরা গতকাল রাত থেকে আছি পুরান ঢাকার চকবাজারে। আমরা এখন যে জায়গাটিতে রয়েছি, এই চকবাজারের যে জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এখানের যে পাশেই যে শাহী মসজিদ রয়েছে, সেই শাহী মসজিদের ছাদের উপরে আমরা রয়েছি। আমরা শুরুতে একটু দেখবো যে এই যে আগুন লাগার পরে আশপাশের ছাদের কি অবস্থা। আশপাশে যে ভবনগুলো রয়েছে, সেই আশপাশের ভবনের ছাদগুলো কিন্তু পুরে ছাই হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। অনেক যে ছাদের উপরে যে স্থাপনাগুলো ছিল, ছাদের উপরে যে টিন, ছাদের উপরে যে পানির ট্যাঙ্ক, ছাদের উপরে মানুষজনের যে কাপড় চোপড় শুকানোর জন্য দেওয়া ছিল, সেগুলো কিন্তু পুড়ে গিয়েছে। দর্শক, এখন আপনারা নিচের অংশটি হয়তো দেখতে পাচ্ছেন, একদমই ধ্বংসাবশেষ। একটি যুদ্ধ বিধ্বস্ত শহরের অবস্থা বা একটি এলাকার অবস্থা যেমন হয় যুদ্ধ পরবর্তী অবস্থা, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটি মৃত্যুকূপ বলা যেতে পারে, যেখানে প্রাণহানি হয়েছে, অনেক প্রাণহানি হয়েছে। এবং আমি একটি বিষয় যদি একটু জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং এসেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আমরা ছাদের উপর থেকে দেখতে পেলাম তারা এই জায়গাটি পরিদর্শন করেছেন এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। তারা কি আশ্বাস দিয়েছেন উপর থেকে আমরা বুঝতে পারিনি বা আমরা শুনিনি, অবশ্য আমরা পরে শোনার চেষ্টা করব। যদিও তারা এখানে এসেছেন এবং আমরা দেখতে পেয়েছি যে এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেরকম কয়েকজনের সঙ্গে কথা বলতে আমরা উপর থেকে দেখতে পেয়েছি। এবং দর্শক, আপনারা কিছুক্ষণ আগেই তারা চলে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী মাত্রই এখান থেকে বিদায় নিয়েছেন পরিদর্শন শেষে। এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কি ধ্বংসযজ্ঞ হয়ে গিয়েছে গতকাল রাতে, যেখানে এখনো পড়ে রয়েছে বিভিন্ন যানবাহন। দেখতে পাচ্ছেন প্রাইভেট কার, দেখতে পাচ্ছেন পিকআপ, একই সঙ্গে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন রিক্সা, যেসব যানবাহনগুলো এখান থেকে যাতায়াত করছিল। আমি একটু জানাই যে এখানে কিন্তু মোট 3টি রাস্তার মোড় রয়েছে। এটি হচ্ছে চকবাজারের চুরিহাট্টা, উর্দু রোড এবং ডালপট্টি। এই যে মোড়, এই মোড়েই কিন্তু দুর্ঘটনাটি ঘটেছে। আর এটি কিন্তু আমরা দুর্ঘটনা কিংবা নিছক একটি অগ্নিকাণ্ড বলতে চাই না, কারণ যদি শুধুমাত্র এটি নিছক একটি অগ্নিকাণ্ড হতো তবে এতগুলো প্রাণহানির ঘটনা ঘটতো না। কারণ অগ্নিকাণ্ড হলে বাইরে যারা থাকে, অর্থাৎ সড়কে যারা থাকে, তারা কিন্তু নিরাপদে সরে যাওয়ার কথা, কিন্তু এটি সেই নিছক একটি অগ্নিকাণ্ড নয়। কারণ যখন এখানে আগুনের ঘটনা ঘটে, সবাই কিন্তু যারা আশপাশে ছিলেন, প্রত্যক্ষদর্শী যারা, সবাই কিন্তু বলেছেন বিকট শব্দ তারা শুনতে পেয়েছেন। যেহেতু বিকট শব্দ শুনতে পেয়েছেন, আমরা ধারণা করছি এখানে যে গাড়িগুলো রয়েছে, একই সঙ্গে এখানে হোটেল রয়েছে, এছাড়া এখানে যে ভবনটি সব থেকে বেশি পুড়েছে, অর্থাৎ এখানকার 7তলা ভবনটি ওয়াহেদ ম্যানশন, এই ভবনটির দোতলায় আমরা দেখতে পাচ্ছি, এই দোতলায় আমরা দেখতে পাচ্ছি এখনো বেশ কিছু বোতল পড়ে আছে। বোতল যেগুলোকে বিভিন্ন পারফিউম অথবা আমরা পার্টি ফোমও শুনেছি। এই ফোমগুলো কিন্তু রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একই সঙ্গে আমরা নিচে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রসাধনী সামগ্রী। আর আমরা পলিথিন তৈরির যে কাঁচামাল রয়েছে, সেই কাঁচামালও আমরা রাস্তায়, সড়কে, বিভিন্ন জায়গায় পড়ে থাকতে দেখছি, ছিটিয়ে পড়ে রয়েছে। এই বিষয়গুলো কিন্তু আগুনকে আরো ত্বরান্বিত করেছে। আগুন মুহূর্তেই চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে এবং এত প্রাণহানির ঘটনা ঘটেছে। আমি একটু বলে রাখি যে এই অগ্নিকাণ্ড কিন্তু পুরান ঢাকাবাসীর কিন্তু
এই একটি দুর্ভাগ্যই বলতে হবে। এটি আমরা জানি 2010 সালে একবার একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে পুরান ঢাকার নিমতলিতে। সেখানে 124 জন, অন্তত 124 জন নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন। এরপর আমরা এখন যে অগ্নিকাণ্ডটি আজকে গতকাল যেটা আমরা মুখোমুখি হলাম, সারা দেশ কিন্তু শোকে বিহ্বল। তারা এবং রাষ্ট্রপতি কিন্তু শোক বাণী দিয়েছেন। অর্থাৎ এই শোক কাটিয়ে ওঠা কিন্তু হয়তো কিছুদিন সময় লাগবে, শোক কাটিয়ে উঠে যাবে, কিন্তু এই শোক কাটিয়ে ওঠাই কিন্তু মূল কথা নয়। এখানকার সাধারণ মানুষ বলছেন এখানে এই বারবার যেন অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে, মানুষের জন্য প্রাণহানি না ঘটে, সে বিষয়ে কিন্তু দৃষ্টি দিতে হবে। শুধু মুখের কথাই মানুষ আর সন্তুষ্টি পাচ্ছে না। মানুষ বলছে এখান থেকে যাতে কেমিক্যালের গোডাউন সরিয়ে নেওয়া হয়, একই সঙ্গে পুরান ঢাকার যে সংকীর্ণ গলি রয়েছে সেই গলিগুলোকে যাতে বড় করা হয়, যাতে ফায়ার সার্ভিসের গাড়িগুলো সহজেই ঢুকে পড়তে পারে, যে কোনো সংকট মোকাবেলায় সহজেই সমাধান করা যায়। এই মুহূর্তে ঢাকা মেডিকেলে রয়েছেন সহকর্মী শাহরিয়ার জামান দ্বীপ, সেখানকার খবর জানবো তার কাছে। দ্বীপ, এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে 67টি মরদেহ এসেছে এবং কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি যেটি জানিয়েছেন আমাদেরকে যে কিছুক্ষণ আগে থেকে তারা ময়নাতদন্ত কাজ শুরু করেছেন এবং তারা কয়েকটি দলের ভাগ হয়ে এই যে মরদেহগুলো এসেছে সেই মরদেহগুলো ময়নাতদন্ত করছেন এবং যেটি তিনি বলেছেন যে তারা চেষ্টা করবেন যে আজকের থেকে যে মরদেহগুলো আসছে, যেগুলো পরিচয় শনাক্ত করা যায়, তার পরিবারগুলোকে সেই মরদেহগুলি বুঝিয়ে দেওয়ার জন্য। এছাড়া একটু জানিয়ে রাখতে চাই, আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে কিন্তু সিআইডি ক্রাইম সিন ইউনিট ভিতরে প্রবেশ করেছে। তারা আমাদেরকে যেটি বলেছে যে ফরেনসিক পরীক্ষার জন্য এবং নমুনা সংগ্রহ করার জন্য তারা এখানে এসেছে। এবং আরেকটু জানিয়ে রাখতে চাই যে ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ আমাদেরকে যেটি বলেছেন যে একসাথে এতগুলি মরদেহ ময়নাতদন্ত করা কিছুটা কঠিন হয়ে যাবে, সে কারণেই কিন্তু তারা আলাদা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে এই ময়নাতদন্তগুলি করবেন। এবং তিনি আরো যেটি জানিয়েছেন যে ময়নাতদন্ত করার পরে প্রত্যেকটি মরদেহর গায়ে একটি করে ট্যাগ ঝুলিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে যাতে পরিবারের সদস্যরা রয়েছে তারা এই ট্যাগগুলো দেখে, অর্থাৎ ট্যাগ নাম্বারগুলো দেখে তাদের মরদেহগুলো শনাক্ত করতে পারবেন। সেক্ষেত্রে তিনি যেটি বলেছেন যে মরদেহগুলি শনাক্ত করা খুব কঠিন হয়ে যাবে, সেই মরদেহগুলি হয়তোবা তাদের পরিবারের কাছে হস্তান্তর করতে কিছুটা সময় লাগতে পারে, কিন্তু তারা চেষ্টা করছেন যে এই মরদেহগুলি মোটামুটি শনাক্ত করা যায়, সেগুলি যাতে আজকের মধ্যে তাদের পরিবারের সদস্যদের কাছে দিয়ে দেওয়া যায়। এই জন্য তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং ইতিমধ্যে তারা জানিয়েছেন যে তাদের কার্যক্রম শুরু হয়েছে। আমরা যেটি দেখতে পেয়েছি যে স্বাস্থ্য সচিব সহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। এই মুহূর্তে ভিতরে যে মরদেহগুলো এসেছে সেই মরদেহগুলোর ময়নাতদন্ত চলছে। সেখানে সিআইডি ক্রাইম সিন ইউনিট রয়েছে, ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক ডিপার্টমেন্টের সদস্যরা রয়েছেন। সবার একটি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু এই মরদেহগুলির ময়নাতদন্ত এখন চলছে এবং তারা যেটি জানিয়েছেন তারা চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব এই ময়নাতদন্তগুলি তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। এই জন্য তারা সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছেন এবং তারা যেটি বলেছেন যে যেসব মরদেহ পরিচয় শনাক্ত করা খুব কঠিন হয়ে যাবে সেই ক্ষেত্রে তারা সেগুলি ফরেনসিক পরীক্ষার জন্য সিআইডি ক্রাইম সিন রয়েছে, ফরেনসিক পরীক্ষার মাধ্যমে তারা তাদের স্বজনদের পরিচয় শনাক্ত করবেন এবং প্রত্যেকটি যে মরদেহ রয়েছে সেই মরদেহের একটি নাম্বার থাকবে, যেই নাম্বারের মাধ্যমে তাদের পরিবারের স্বজনরা সেই মরদেহগুলো মিলিয়ে আসলে খুঁজে পেতে পারেন। তো সোহেল মাহমুদ আরো যেটি জানিয়েছেন যে তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন এবং বেশ 67টির মতো মরদেহ হওয়ার কারণে হয়তো বা কিছুটা সময় লাগতে পারে, কিন্তু তারা সর্বোত্তম চেষ্টা করছেন। তো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ যে তথ্যটি ছিল যে 67টি মরদেহ এখানে এসেছে, সেই 67টি মরদেহ ময়নাতদন্ত ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং ময়নাতদন্ত শেষে যত শীঘ্র সম্ভব তাদের পরিবারের কাছে লাশগুলো বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া গ্রহণ করা হবে। তো মতো এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ। মৃতের সংখ্যা বাড়ার তথ্য। ব্রিটিশ আরেকটি গণমাধ্যম ডেইলি মেইলও শিরোনাম করেছে চকবাজারের আগুন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাও গুরুত্ব দিয়েছে খবরটিকে। এছাড়া ভারতের এনডিটিভি, জার্মান গণমাধ্যম ডয়েচ ভেলে, সিঙ্গাপুরের চ্যানেল নিউজ এশিয়াও গুরুত্ব দিয়ে এই সংবাদটি প্রকাশ করেছে। এছাড়া অন্যান্য গণমাধ্যমেও আগুনের খবর বেশ বড় করে প্রকাশিত হয়েছে। বুধবার রাতে চকবাজারে ওই ভবনে আগুন লাগে। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর চকবাজারে ভয়াবহ আগুনের ঘটনায় বাড়ছে মৃত্যুর মিছিল। এখন পর্যন্ত মৃতের সংখ্যা 70। নিয়ন্ত্রণে আসলেও ধার্য পদার্থের কারণে জ্বলছে আগুন। চকবাজারে আগুনের ঘটনায় হারানো স্বজনের খোঁজে মানুষের আর্তনাদ। দগ্ধ ও আহত অনেককে ঢাকা মেডিকেলে ভর্তি।
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শহীদ মিনারে সর্বস্তরের মানুষ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময়। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।